প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছে আমি ডক্টর এজি প্লাবন। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের হেলথ সেক্টরের কিছু সমস্যা এবং উন্নয়ন নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন 21 পদকপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, সাবেক ডিন ও সাবেক চেয়ারম্যান, মেডিসিন অনুষদ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, চলে যাচ্ছে মূল আলোচনায়। স্যার, আপনাকে স্বাগত আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। স্যার, আসলে আজকে আমরা আলোচনা করব ওষুধের অপব্যবহার নিয়ে। আমরা প্রায়ই দেখে থাকি পত্রিকায় বা টিভিতে বা শুনেও থাকি, নানাভাবে ওষুধের অপব্যবহার নিয়ে গুঞ্জন ওঠে বা বিভিন্ন ঘটনা ও বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। স্যার, এই বিষয়ে আপনার মতামতটা শুনব। না, ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আসলে টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। ওষুধের অপব্যবহার কিন্তু হচ্ছে, এটা অতীতেও কিন্তু হয়ে গেছে, এখনও হচ্ছে, প্রায় পত্রপত্রিকায় দেখা যায়। এইটার মূল কারণটা হলো আমাদের দেশে অনেকে, বিশেষ করে পেরিফেরিতে বা প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে লোকজন হয় কি, ওই আসলে তো আইডিয়ালি নিয়মটা কি, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনে খাবেন, এটাই তো নিয়ম। ফার্মেসি থেকে আছে একটা গ্রুপ, একটা ড্রাগ আছে, ওটিসি বলে, ওভার দ্য কাউন্টার, সেটা পারমিসিবল। এটা ফার্মেসি এরা বিক্রি করতে পারে, রুগীও কিনতে পারে, ওটার নামই ওভার দ্য কাউন্টার। এগুলো কিছু ড্রাগ আছে, সিম্পল ড্রাগ, কিছু, এতে কোনো ক্ষতি করে না, নেওয়া যায়। কিন্তু প্রবলেম যেটা হয় গ্রামে গঞ্জেও যেটা হয়, বিশেষ করে ফার্মেসির যারা দোকান, এগুলো তো প্রায় আমি তো বলি যে ফার্মাসি কিন্তু ট্রেন ফার্মাসিস্টও নাই, প্রায়ই দোকানদার। আর লোকজনও গ্রামে গঞ্জে যারা হয়তো সুযোগও নাই, ডাক্তার নাই বা ওইরকম ডাক্তার যেতেও পারে না, ওরা ওই ফার্মেসি থেকে ওষুধ কিনে কিনে খায়। অ্যান্ড ফার্মেসি বেসিক্যালি তো কিছু হয়তো জানে যারা রিয়েল ফার্মাসিস্ট, তারপরে যারা রিয়েল তার বিক্রির স্বার্থে বা মুনাফার স্বার্থে ওষুধ বিক্রি করে, এটাই কিন্তু প্রবলেম। আসলে তো আইডিয়ালি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ কিনে খাওয়া উচিত না। রুগী তো জানতে পারবে না ওষুধটা কী, বা যে লোকটা বিক্রি করলো এ তো ফুল ডোজ হয়তো দিতেই পারে না, ডোজ কত দিতে পারে না, কয়বার খেতে হবে, খাওয়ার আগে না পরে, এবং বয়স ভেদে তো ডোজের তারতম্য হয়, বাচ্চাদের একরকম, বয়স্কদের একরকম, বা ধরেন গর্ভবতী মহিলা, তার জন্য তো ওষুধের হিসাব করে দিতে হয়। ইভেন যদি কারো কোনো রোগ থাকে, কিডনি, হার্টের রোগী, ধরেন লিভারের রোগী, স্ট্রোকের রোগী, তাহলে তো যে কোনো ওষুধ তো দেওয়া যায় না। সুতরাং এই জিনিসগুলো যদি কেউ খেয়াল না রাখে, বিশেষ করে রোগী তার ইচ্ছা মতো ওষুধ, আরেকটা প্রবলেম হয় অ্যান্টিবায়োটিক নিয়ে। জ্বর, সর্দি, কাশি হলো, দোকানে গেল, ফার্মেসিতে গেলো, দোকানদারা কিন্তু সে দিয়ে দেয়। সে তো জানেই না ফুল ডোজ 7 দিন দিতে হবে না 10 দিন দিতে হবে, কোনটা আগে পরে, কয়েক ঘন্টা পর পর, এটা তো মেনটেন করে না। হয়তো রুগীও চেয়ে নিল, 2-3 দিনের মেডিসিন দিয়ে দিল। বা এমনও হয়, ইভেন অ্যান্টিবায়োটিক কথা যেটা বললাম, রুগী খায়, 2-1 দিন খেয়ে ভালো হয়ে যায়, সে মানুষ আমি তো ভালো হয়ে গেছি, বন্ধ করে দেয়। এটাও তো অপব্যবহার। এটা তো ফুল কোর্স তো খায়, অ্যান্টিবায়োটিক তো 2-1 দিন খেয়ে তো চলে না। স্যার, আমরা এই ক্ষেত্রে শুনেছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, ওইটা আমি আসতেছি। আমি ওভারঅল ইভেন ধরেন পেইন কিলার, যে কোনো একটা ব্যথা আপনি যদি খান, পেটে অ্যাসিডিটি বাড়তে পারে, তার কিডনি ড্যামেজ হতে পারে, এগুলো তো প্রবলেম হয়। এই যে এগুলো সব মিলেই কিন্তু অপব্যবহার। শুধু অ্যান্টিবায়োটিক না, অন্য যে কোনো ওষুধ মানুষ যদি তার ইচ্ছা মতো খায়, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যে ওষুধ যদি ব্যবহার করে, এটাই কিন্তু আসলে অপব্যবহার। তাতে প্রবলেম হয়, ডোজ মেনটেন হয় না, ডিউরেশন মেনটেন হয় না, খাওয়ার আগে পরে মেনটেন হয় না, এবং কোন রোগীর কী মেডিসিন দিতে হবে, তার বয়স ভেদে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে কিন্তু এই সব মিলেই কিন্তু অপব্যবহার। আপনার একটা কথা বলুন, অন্যান্য রোগও যদি থাকে, যে কোনো রোগ, যেমন কিছু কিছু মেডিসিন তো কিছু কিছু রোগের ক্ষতি করে দেয় ডিরেক্ট। যেমন একটা বললাম পেইন কিলার, খাইলে আলসার বাড়বে তার। সোজা বাঙালি বলেন, আমরা যেমন বলি, রুগীরা বলে গ্যাস্ট্রিক হয়, এগুলো হইতে পারে। তার কিডনির ড্যামেজ, অলরেডি কিডনির হয়তো রুগী আছে, ওখানে হয়তো পেইন কিলার ইচ্ছে মতো তো দেওয়া যাবে না, দিলে কিডনি কিন্তু আরও ড্যামেজ হবে। অনেক ড্রাগ আছে লিভারে ক্ষতি করে, এখন রুগী খেলো জানলো না, বা দোকানদার সে বিক্রি করলো সেও বললো না। অথবা আমি যেটা বারবার বলছি, আরও দোষের জন্য বলছি না, দোকানদার যে সে তো বেসিক্যালি ফার্মাসিস্টও না, দোকান ওষুধ জানে, কিছু ওষুধ বিক্রি করছে জানে, কোন রোগটা লিভারে ক্ষতি করে, এগুলোর সাথে জানার কথা না, কিন্তু ডাক্তারই জানে। রোগটাও আছে কিনা সেটাও তো জানে না। সেই জন্য যেটা আমি, এটা কিন্তু কাউকে একতরফা কাউকে দোষ দিয়েও কিন্তু লাভ নাই। বিশেষ করে গ্রামে গঞ্জে যে কিছুদিন হয়তো ফার্মেসি চালাইছে, সেও ডাক্তারি করে। এছাড়া আমাদের দেশে ডাক্তারের তো শেষ নাই, এখানে হোমিওপ্যাথিক আছে, কবিরাজ আছে, ঝাড়ফুঁক আছে, সবই তাবিজ কবজ, সবাই তো চিকিৎসা করে। তো এইগুলো কিন্তু তাতে মিসইউজ। ইভেন রাস্তাঘাটে দেখবেন কত ওষুধের চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে না, এটাও তো মিসইউজ। যে 7 দিনে একেবারে ভালো, পত্রিকা দেখে ওজন বাড়ায় দেবে, ওজন কমায় দেবে, 7 দিনে ডায়াবেটিস ভালো করে দেবে,
এই যে চটকদার বিজ্ঞাপন দেখে দেখে মানুষ ওষুধপত্র কিনে খায়, এটাও কিন্তু অপব্যবহার। সুতরাং আমি মনে করি যে আপনি যে টপিকটা, আপনাকে ধন্যবাদ, এটা মানুষের জানা উচিত। প্রথম কথা হলো যে কেউ, যে রুগী যিনিই হন, আসলে আইডিয়ালি একজন ডাক্তারের সঙ্গে কথা বলে ডাক্তারের প্রেসক্রিপশন যদি মেডিসিন ব্যবহার করেন তাহলে ঝুঁকিটা কিন্তু কম থাকবে আর কি। তবে যে কথাটা আমি আগেও বলছি, এর জন্য কিন্তু এককভাবে কেউ দায়ী না। আমাদের ডাক্তারও মাঝে মধ্যে, সবাইকে আমি দোষ দেবো না, কেউ তো ওষুধও তো হ্যাভেজার্ড লেখে, হয়তো কনফার্ম না করে, তাও দেয়, এটাও হতে পারে। শুধু ডাক্তারের কিছু বলতে থাকতে পারে, বিক্রেতা তারও বলতে, সে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করার নিয়মিত নাই। আর যিনি ভোক্তা বা যিনি ওষুধটা ব্যবহার করছেন, ব্যবহারকারী বা রুগী যাই বলেন, তারও তো দায়িত্ব আছে। উনি শুধু দোষ দিয়ে তো লাভ নাই, উনিও নিজের মতো করে দোকান থেকে নিয়ে ডাক্তার প্রেসক্রিপশন ওষুধ কিনে খাবেন না, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা হলো প্রশাসনের তো দায়িত্ব রয়ে গেছে, প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত। বেশ কিন্তু পেরিফেরিতে যে কথা, আমি প্রান্তিক জনগোষ্ঠী যেখানে আছে সেখানে তো ফার্মাসি তার লাইসেন্স আছে কিনা এটাও তো দরকার। ফার্মাসিস্ট আছে কিনা, লাইসেন্স আছে কিনা, মানে তার ট্রেনিং প্রাপ্ত ফার্মাসিস্ট কিনা। ইভেন এই যে ওষুধ প্রিজার্ভ করতে হয়, এই যে গরম গেল, ওষুধটা কত ডিগ্রি কত টেম্পারেচারে রাখতে হয়, এটাও তো ইম্পর্টেন্ট। মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা, অনেক কিছু জড়িত। আরেকটা হলো কিছু মেডিসিন ফ্রিজে রাখতে হয়, টেম্পারেচার মেনটেন করতে হয়, লেখা থাকে 2 থেকে 8 ডিগ্রি বাইরে কোনো লেখা থাকে। সুতরাং এগুলো তো দায়িত্ব প্রশাসনের। সবাই মিলে, এর মধ্যে ডাক্তার, বিক্রেতা এবং যিনি ভোক্তা, রুগী বা যিনি ওষুধ কিনে খাবেন এবং প্রশাসন, সবার মধ্যে কিন্তু এটা সমন্বয়ের দরকার, যার যার দায়িত্ব পালন করা দরকার। নাহলে এই অপব্যবহার কিন্তু আমরা রোধ করতে পারবেন না। স্যার, একটা বিষয় আসতে চাই, এটাও খুব আমার একটা বার্নিং ইস্যু আমরা দেখতে পাই, প্রায় ভেজাল ওষুধ বা নকল ওষুধ যেটাকে বলছি। আসলে এই বিষয়ে স্যার কিভাবে আমরা সতর্ক হতে পারি? এটা তো প্রথম কথা যদি বলেন, ভেজাল নাই কোথায়? খাওয়া দাওয়া থেকে শুরু করে সব জায়গায় তো ভেজালের ছড়াছড়ি, প্রায় পত্রিকা খুললেই তো দেখা যায়, মাঝে টিম যায় দেখে। এটা তো প্রবলেম আমাদের হচ্ছেই, এবং ভেজালে তো অনেক কারখানাও দেখি। এই যে মাঝে পত্রিকা কিছুদিন আগে দিলাম, ওই স্যালাইন তৈরি করছে কোথায়, ক্যাপসুল বানাচ্ছে। আমি অনেকদিন আগে এখানে একটা রিসার্চ হয়েছিল, যেমন ওষুধের যে মিলিগ্রাম, 250 মিলিগ্রাম ধরেন থাকে, টেস্ট করে দেখে 250 নাই, তার হয়তো 100 মিলিগ্রাম কোনো জায়গায় কোনো নাই, আটা দিয়ে না ময়দা দিয়ে না কি বানাইছেন, এরকম তো শোনা যায়। আসলে আপনি যেটা বলেন, প্রশাসন যদি হয়তো বা আরো বেশি স্ট্রিক্ট হয় তাহলে হয়তো তাই না। এই যে ওষুধ যদি ভেজাল থাকে, আমি হয়তো প্রেসক্রিপশন লাগলাম, নাম ঠিক নিলাম, দেখা গেলো রুগী ওষুধটা কিনে খেয়ে উল্টাপাল্টা হয়ে গেল, রিয়েকশন হলো, সিরিয়াস হয়ে গেল, তাই গালিটা খাওয়া লাগে তো ডাক্তারের। এটাও তো সত্য, তাই না? এই প্রবলেম কিন্তু প্রায় হচ্ছে। তা আমি তো রুগীদের বলে দিই যে বিদেশির নাম দিয়ে সিল দিয়ে আসলে দেশেই কোথাও বানাইছে, বিদেশির নাম দিয়ে বিক্রি করছে, এরকম কথাও তো শোনা যায়। এটা কিন্তু ডেঞ্জারাস, বিশেষ করে আমাদের ডাক্তারদের জন্য আরও ডেঞ্জারাস। ডাক্তার সবাই রোগও ধরছে, ডায়াগনোস্টিক আছে, ওষুধও ঠিক মতো লেখছে, কিন্তু মেডিসিনটা যদি ভেজাল হয়, অনেক ক্ষেত্রে দেখেছেন মোড়কও চেঞ্জ করে এরা, আজকাল মোড়ক চেঞ্জ করা কোনো ব্যাপার না, তাই না? টেকনিক্যাল যে টেকনোলজি আমাদের, তাতে সমস্যা তো অনেকে, রুগীদেরও কষ্ট হলো আর ডাক্তারের তো বদনাম হয়। প্রায় তো আমাদের এই ধরনের রোগী সুস্থ না হলে আলটিমেটলি দোষটা না, রোগী সুস্থ তো হলোই না, আরও উল্টা খায়, তো রিয়েকশনে আরও উল্টাও তো মারাও তো, এরকম ঘটনা তো শোনা যায়। মাঝখানে আপনি জানেন একটা ওই যে এনএসথেসিয়া একটা ড্রাগ পাগল দেখা গেলো এটা ভেজাল, এবং ওটি দিয়ে তো একজন মারা যাওয়ার মতো অঘটন ঘটনা করছে। এটা তো ডেঞ্জারাস আসলে। সো আমরা তো ভয়ে থাকি, বিশেষ করে আমরা যারা চিকিৎসক, যারা চিকিৎসা করি, আমাদের জন্য তো হয়, কারণ আমরা রুগী তো ইচ্ছা করে, কোনো রুগী তো ক্ষতি হোক এটা তো চাই না, রুগীটা ভালো হোক, এটাই তো আমার টার্গেট। কিন্তু সে যদি আমি লিখলাম ভেজাল ওষুধ খেয়ে কিছু হয়ে যায়, ব্লেমটা তো আলটিমেটলি আমাদের ঘাড়েই পড়ে। এটা খুবই জরুরি আর কি। এই ব্যাপারে বোধহয় প্রশাসনকে আরও কঠোর নজরদারি বাড়াইতে হবে আর কি। এর মধ্যে কারণ মানুষের জীবন নিয়ে তো আপনি খেলতে পারেন না, জীবন অবশ্যই এটা প্রশাসনকে আরও কঠোর নজর দেবে। প্রতিটা মানুষের জীবনই অনেক মূল্যবান, অনেক মূল্যবান। হ্যাঁ, যার যায় তার জন্য তো লস। আমার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছে, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময়। না, ধন্যবাদ। আমাকে এই সুন্দর একটা টপিক আলোচনা হলে ভালো। আমার মনে হয় এতে যদি আপনার প্রচার করেন তাহলে জনগণের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে। জনগণ, আমরা চেষ্টা করছি বৈশাখী টেলিভিশনের বৈশাখী হেলথের মাধ্যমে বিভিন্ন দিক তুলে নিয়ে আসা স্বাস্থ্য সেক্টরের। ধন্যবাদ আপনাকে অনেক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি দর্শক বুঝতে পেরেছেন যে দোষ কিন্তু শুধু হেলথ সেক্টরের, হেলথের সাথে জড়িত মানুষজনের নয়, দোষ কিন্তু আমাদের নিজেদেরও। আমরা যদি নিজেরাই নিজের জায়গা থেকে সতর্ক হই, নিজেরা যদি নিজেদের প্রতি কেয়ারফুল হই, তাহলে হয়তো বা এই ধরনের প্রবলেম থেকে আমরা নিজেরাই নিজেদেরকে সেভ করতে পারবো। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী হেলথের সাথেই থাকুন। খোদা হাফেজ।